السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. صدق الله العظيم. তিলাওয়াতকৃত আয়াতের অনুবাদ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। তোমরা আল্লাহ তাআলার সেই অনুগ্রহের কথা স্মরণ করো যখন তোমরা ছিলে পরস্পর শত্রু ভাবাপন্ন। আমি তোমাদের হৃদয়ে প্রীতির সঞ্চার করেছি, ফলশ্রুতিতে তোমরা পরস্পর ভাই ভাই হয়ে গেলে। তোমাদের অবস্থান ছিল জাহান্নামের দ্বার প্রান্তে, সেখান থেকে আমি তোমাদেরকে উদ্ধার করেছি। আল্লাহ তাআলা তার নিদর্শনগুলো এভাবেই বর্ণনা করেন যাতে তোমরা সঠিক পথের সন্ধান পাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। সংক্ষেপে মুনাজাত হবে। আজকের আয়োজনের সফলতা কামনা করে আমরা সকলে মেহেরবানি করে দোয়া মুনাজাতে শরীক হই। সূরা ফাতিহা পড়ি, দুরূদ শরীফ পড়ে আমরা মুনাজাত শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب كريم আরশে আজিম থেকে
রহমত করুণার দৃষ্টিতে দেখেন আল্লাহ। আমরা আপনার কতগুলো গুনাহগার বান্দা বান্দি আজকে এই শুভ দিনে শুভক্ষণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রার্থী ঘোষণা উপলক্ষে এনডিএফ কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলন আমরা এখানে সমবেত হয়ে কোরআনুল হাকিম থেকে মুখতাসার তিলাওয়াত করেছি, আপনার হাবিবের শানে দুরূদের আমল করেছি। মেহেরবানি করে আমাদের তিলাওয়াত, দোয়া, মুনাজাত, দুরূদ শরীফ আপনি কবুল করেন। এর বারাকাতে আমাদের সকলের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিন। আমাদের বাবা মা মুরব্বিয়ান যারা কবরে চলে গেছেন, আমাদের সহকর্মী, সহযোদ্ধা, বন্ধু মহল, শুভাকাঙ্ক্ষী সকলকে মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। বিশেষ করে স্টেজের পেছনে ব্যানারে যার ছবি আমরা দেখতে পাচ্ছি, এই দেশের দীর্ঘ বছরের সফল রাষ্ট্রনায়ক মরহুম মগফুর আলহাজ হুসাইন মোহাম্মদ এইচ.এম. এরশাদ, আল্লাহ আপনার গোলামকে আপনি মাফ করেন। দীর্ঘ বছর এই জাতির, এই দেশে পরিচালনার দায়িত্ব আপনি ওনাকে দিয়েছেন। চলার পথে মানুষ হিসাবে যত রকমের ভুল ভ্রান্তি করেছেন, আল্লাহ ওনার ভালো কাজগুলির উসিলায় আপনার আসমায়ে হুসনা পবিত্র নাম সমূহের বারাকাতে আপনার বান্দাকে আপনি মাফ করেন। অনেক অনেক ভালো কাজ করেছেন এবং উনি আপাত মস্তক ইসলামী মূল্যবোধে বিশ্বাসী উজ্জীবিত একজন মর্দে মুমিন ছিলেন। ইয়া আল্লাহ, ওনার এই সৎ গুণাবলীর উসিলায়, অবদানের উসিলায় ওনার কবরকে জান্নাতুল ফেরদাউস করে দেন। রব্বুল আলামিন যে উদ্দেশ্যকে সামনে রেখে আজকের আয়োজন যেন শতভাগ সফল হয়, আপনার সাহায্য চাই, আপনার দয়া চাই, আপনি সাহায্য করবেন আল্লাহ। আল্লাহ, আজকের এই সম্মেলন থেকে যেসব ঘোষণা আসবে, সিদ্ধান্ত আসবে, আল্লাহ এই চোটভুক্ত দলগুলোর নেতৃবৃন্দ যারা এখানে আছেন, যারা আসেননি, যে যেখানে আছেন, সকলে যেন খুশি মনে স্বতঃস্ফূর্তভাবে এই ঘোষণা সিদ্ধান্তগুলোকে স্বাগত জানায়। দেশের স্বার্থে, জাতির স্বার্থে, দেশের এই ক্রান্তিকাল উত্তরণের স্বার্থে আল্লাহ সকলের মধ্যে সেই মানসিক প্রশস্ততা, উদারতা আপনি দান করবেন। রব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ করবেন। বাকি জীবন যেন আপনার সন্তুষ্টি মাফিক চলতে পারে তৌফিক দান করেন। আমাদের প্রিয় মাতৃভূমি, আমাদের এই প্রিয় ভূখণ্ড বাংলাদেশকে কবুল করেন আল্লাহ। এই দেশের জন্য শান্তি, সমৃদ্ধি, নিরাপত্তার ফয়সালা করেন। এই দেশকে, জাতিকে সব ধরনের হানাহানি থেকে, রক্তপাত থেকে, ধ্বংস, বিপর্যয়, দুর্যোগ থেকে, ভূমিধস, ভূমিকম্প থেকে আপনার রহমত আর কুদরতের প্রাচীর দিয়ে আপনি হেফাজত করবেন আল্লাহ। মঞ্চের সামনে যেসব নেতৃবৃন্দ উপবিষ্ট আছেন, আল্লাহ সকলে দেশের বর্ষিয়ান রাজনীতিবিদ, ইতিপূর্বে দেশের জন্য, জাতির জন্য অনেক অবদান রেখেছেন। বয়সের এই শেষ লগ্নে এই দেশের জন্য, জাতির জন্য, শেষবারের জন্য আবার ওনাদের মেধা, বিচক্ষণতা, রাজনৈতিক দূরদর্শিতা দিয়ে অবদান রাখতে পারে আল্লাহ, আপনি সকলকে শেষবারের জন্য সেই সুযোগ তৈরি করে দেবেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء
بيدك الخير إنك على كل شيء قدير وصل اللهم على سيدنا محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته ধন্যবাদ হাফেজ মৌলানা মোহাম্মদ আহসানুল্লাহ সাহেবকে আজকের এই অনুষ্ঠানের প্রারম্ভেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং দোয়া পরিচালনা করেছেন। আর এখন আমাদের আনুষ্ঠানিক কার্যক্রমের এই পর্বে আমাদের জোটের নেতৃবৃন্দ থেকে পরিচিত করে দিলেন জোটের অন্যতম নেতা, সাবেক মন্ত্রী এবং জাতীয় জনতা পার্টির সংগ্রামী চেয়ারম্যান, সমন্বয়ক এবং আজকে এই মুহূর্তে নেতৃবৃন্দের পরিচয় দিচ্ছেন যারা গুলাম শর্মা মিলন। ওনাকে আজকে এই পর্বে সবাইকে পরিচয় করে দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মহতী সাংবাদিক সম্মেলন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কর্তৃক আয়োজিত এই সম্মেলনের আমাদের সভাপতি, আমাদের প্রিয় নেতা, সাবেক মন্ত্রী, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিস ইসলাম মাহমুদ, আমাদের আরেকজন নেতা, সাবেক মন্ত্রী, এদেশের সংবাদপত্র জগতের অন্যতম সম্পাদক, সাবেক মন্ত্রী, জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, জাতীয় নেতৃবৃন্দ। সম্বোধন করতে গেলে তো সময় লাগবে, যেহেতু আমার সময় কম। সবাইকে প্রীতি, শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে অনন্ত শুভেচ্ছা দিয়ে শুরু করতে চাই। জাস্ট এক মিনিট দুই একটি কথা বলি আমি পরিচয় পর্বটা সংক্ষেপে শেষ করব। কারণ আমাদের যারা জোটভুক্ত নেতৃবৃন্দ তাদেরকে পরিচয় করাবো। আমাদের প্রার্থী আজকে ঘোষণা করবেন আমাদের জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু এবং আমাদের অন্যতম কো চেয়ারম্যান সাবেক মন্ত্রী আমাদের কাজী ফিরোজ রশিদ সাহেব। উনি আমাদের জাতীয় পার্টির নেতৃবৃন্দকে পরিচয় করে দেবেন। আমি পরিচয় পর্বে যেটা বলতে চাই, আমাদের জোটের নেতৃবৃন্দ আপনারা এখানে অনেকে আছেন। এখানে সাবেক মন্ত্রী আছে, সাবেক এমপি আছে। এই যে স্টেজে যাদের দেখছেন কিংবা আপনারা যারা সামনে আছেন, আমরা বিশ্বাস করতে চাই আগামী সংসদে সত্যিকারভাবে লেভেল প্লেয়িং ফিল্ড যদি নিশ্চিত করা যায়, যদি মিথ্যা মামলাগুলো যেটা হয়েছে সেই মিথ্যা মামলাগুলো যদি উড্র করে নিরাপত্তা নিশ্চিত করে তাদেরকে যদি নির্বাচন করার সুযোগ দেওয়া হয়, এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনে এই যে ঘরে যারা আছেন, আমি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলছি, ইনশাল্লাহ এখান থেকে প্রায় শতাধিক এমপি প্রার্থী কজন পাশ করবে জানি না, আমরা সেখানে প্রতিদ্বন্দ্বী, নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে আমরা নিজেদেরকে আত্মপ্রকাশ করতে পারব। অর্থাৎ বাংলাদেশে বর্তমানে বিএনপি এবং জামাত ইসলাম, বিএনপির নেতৃত্বাধীন জোট, জামাতের নেতৃত্বাধীন জোট এবং এনসিপির নেতৃত্বের জোটের বিকল্প রাজনীতিকে যে ধারণ করে আমাদের এই জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, বাংলাদেশি জাতীয়তাবাদ, ইসলামিক মূল্যবোধ এবং ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এর আকাঙ্ক্ষার সমন্বয়ে যে আগামী দিনের পথ চলা, এই রাজনীতিটা একমাত্র আমরাই জাতির সামনে করেছি যে একটি মধ্যপন্থী রাজনীতি, উদার একটি গণতান্ত্রিক দেশ হিসাবে আমরা আত্মপ্রকাশ করতে চাই। সুতরাং এই কথা বলে আজকে এখানে জাতীয় নেতৃবৃন্দ আছেন, আপনাদের কাছে সাংবাদিক সহ যারা সামনে আছেন, আমার মনে হয় সাংবাদিক বাইরে যারা আছেন প্রায় সকলেই প্রার্থীরা এখানে উপস্থিত আছেন। আমি পরিচয় পর্বে চলে যেতে চাচ্ছি। আমরা চাই নির্বাচনটা অবাধ সুষ্ঠু হোক, আমার নিরাপত্তা হোক। আজকে শহীদ হয়েছে হাদি একজন প্রার্থী ছিল। আমরা এখানে যারা প্রার্থী আছি, জোটের প্রার্থীদের একটাই বক্তব্য, আমরা প্রার্থী হিসাবে আমাদের নিরাপত্তাকে বিঘ্নিত করে আমরা কিভাবে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করবো, এই প্রশ্ন বর্তমান সরকারের কাছে। লেভেল প্লেইং ফিল্ড হয় নাই,
মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা মহোদয়, আপনি বলেছেন উৎসব মুখর আপনি একটি নির্বাচন উপহার দিবেন। এখন আমাদের ভিতরের শঙ্কা যে আপনি উৎসব মুখের পরিবর্তে সংঘাত মুখর পরিবেশে আপনি দেশটাকে যদি শান্তিপূর্ণ অবস্থায় নিশ্চিত না করেন, আমরা কিভাবে নির্বাচন করব। যাই হোক, বক্তব্য আমি বলবো না, আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমি প্রথমে পরিচয় করে দিতে চাই, আমি যেহেতু আমার থেকেই শুরু করি, আমি জনতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং প্রধান সমন্বয়ক NDF-এর, আপনারা সকলেই জানেন। তারপরে আছেন এখানে বসে আছেন শাহ মোহাম্মদ আবু জাফর, উনি আমাদের জনতা পার্টির উপদেষ্টা এবং সাবেক কয়েকবারের সংসদ সদস্য, আপনারা জানেন। এবং তারপরে আছেন জাতীয় ইসলামী মহাজোটের আমাদের যিনি ছিলেন ওয়াহিদ ফারুক সাহেব, অন্যতম নেতা, আমাদের অনেক কষ্ট করেছেন, উনি আজকে অসুস্থ, তার সুস্থতা কামনা করি। তার পরিবর্তে এখানে আছেন গোলাম মোর্শেদ রনি, নারায়ণগঞ্জ থেকে যিনি আছেন, যে উনি আছেন। তৃণমূল বিএনপির থেকে আছেন, রেজিস্টার্ড পার্টি আপনারা জানেন, তৃণমূল বিএনপি আছেন মেজর ডাক্তার শেখ হাবিবুর রহমান, সাবেক সেনা কর্মকর্তা এবং বিশেষজ্ঞ, যিনি চোখ কান নাকের গলার, বিশেষ কান নাক গলার যদি দরকার হয় আপনারা তার শরণাপন্ন হতে পারেন। এবং আরও একজন আছেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, যিনি আমাদের একজন অন্যতম নেতা, যিনি আমাদের সংগঠন করছেন, আমাদের সেই আবুল আয়েস মুন্না জি, তাকে আমরা পরিচয় করে দিলাম। আমাদের স্বাধীন পার্টি থেকে আমাদের আছে সেক্রেটারি মির্জা আজম সাহেব, সেক্রেটারি হিসাবে আছেন আমাদের প্রফেসর হুমায়ুন কবির আছেন, হ্যাঁ হুমায়ুন কবির উনি আছেন। তারপরে অ্যাপ্লাইড ডেমোক্রেটিক পার্টি থেকে আছেন MR করিম, আমাদের আরেকজন প্রিন্সিপাল সাহেব। আমাদের ডেমোক্রেটিক পার্টি আশিক বিল্লাহ যে উনি আছেন ওইখানে, কারণ স্টেজে অনেকে থাকাতে আমরা অনেকে জায়গা করে দিতে পারিনি, সেই জন্য দুঃখিত। আমাদের গণতান্ত্রিক আন্দোলন থেকে আছেন MR জাফরুল্লাহ চৌধুরী, উনি, এবং লেবারেল গ্রিন পার্টি থেকে আছেন খোকন চন্দ্র মজুমদার। তারপর আছেন আমাদের জাতীয় স্বাধীনতা পার্টি থেকে আছেন মিজানুর রহমান মিজু, আমাদের অন্যতম একজন সহকর্মী, জোটের একজন শরিক দল। আরেকজন আছেন জাসর সাধারণ সিরাজ থেকে আছেন মোয়াজ্জেম হোসেন খান মজলিস, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল সাহেব আছেন। সার্বজনীন দল থেকে আছেন নূর মোহাম্মদ মনির সাহেব। এবং তারপরে আছেন বাংলাদেশ মানবতাবাদী দলের আছেন ক্যাপ্টেন ইব্রাহিম খলিল ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টির আছেন নারায়ণ কুমার দাস। এখানে একটি কথা বলি রাখি, আমি আরও কিছু নাম করব। আমরা আত্মপ্রকাশের দিন 18টি দল আমরা সেদিন ঘোষণা করেছিলাম, কিন্তু আরও অনেক দল আমাদের সাথে আসতেছে, সেটা চূড়ান্তভাবে আমরা সামনে জানতে পাবেন। আজকে আমি তারা আছেন, আমি শুধু দলের নাম বলতে চাই। এখানে বাংলাদেশ জনতা ফ্রন্টের চেয়ারম্যান দীপুমির, তার নাম হলো মোহাম্মদ আবু আহমেদ আল মামুন জি, উনি জনতা ফ্রন্টের চেয়ারম্যান। 21 পার্টির চেয়ারম্যান SM জাকির হোসেন আছেন। তারপর বাংলাদেশ ক্ষুদ্র নৃগোষ্ঠী ফেডারেশনের সভাপতি শিবন চন্দ্র কুমার, হ্যাঁ। তারপরে আছেন আমাদের এই যে একজন দেখছেন মোস্তাক ভাসানী, উনি আছেন, উনি ন্যাপের ডেমোক্রেটিক বাংলাদেশের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান আলী। তারপর আছেন বাংলাদেশ জনতা লীগের চেয়ারম্যান মাসুদুর রহমান পাশা, জাতীয় গণতান্ত্রিক উন্নয়ন পার্টির চেয়ারম্যান মোরসালিন ইসলাম বাবু, বাংলাদেশ সমবায় উন্নয়ন পার্টির চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন বাহাদুর এবং বাংলাদেশ মডেল পার্টির চেয়ারম্যান MA হানিফ। আপনাদের সদয়বগতির জন্য জানাচ্ছি, আত্মপ্রকাশের দিন আমাদের 18টি দল ছিল। 18টি দলের বাইরে এখন এটা আরও অনেক, এটা আমাদের হচ্ছে, এবং আমাদের বাংলাদেশ নিরাপদ পার্টি সহ আমাদের অনেক দল আমাদের সাথে আসছে। আজকে এখানে আমরা অনেকে যারা এসেছেন তাদেরকে স্বাগত জানাতে চাই, এবং আপনাদের সদয়বগতির জন্য যাচ্ছি যে আরও রেজিস্টার্ড 2-3টি দল আমাদের এই জোটে আজকে যোগদান করবে। আমার বক্তব্য বাড়াবো না, আমি আমার বক্তব্য শেষ করতে চাই এই বলে যে আমাদের এই দলকে, যারা আমাদের রাজনীতিতে বিশ্বাস করে, আমরা জাতীয়তাবাদের যে পুনর্জাগরণ চাই, আমরা যে একটা রিকনসিলিয়েশনের মাধ্যমে একটা জাতীয় ঐক্য চাই, এই কথাটা হচ্ছে আমাদের মূল বক্তব্য। তাই আমি দিলীপ কুমার দাস, আমাদের হিন্দু কমিউনিটি থেকে, উনি স্টেজে আছেন, একটু দাঁড়াতে বলতেছে, আমাদের বাংলাদেশ মাইনরিটি পার্টি ইউনাইটেড ফ্রন্ট, দিলীপ কুমার দাস জি আছেন, থ্যাংক ইউ। দিলীপ কুমার দাস আমাদের বাংলাদেশ ইসলামিক জনতা পার্টির
আছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম মিরাজ। সুতরাং আমাদের এরকম অনেক দল আছে, আমরা যাদেরকে আজকে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই চেয়ারম্যানের পক্ষ থেকে, যাদেরকে আমন্ত্রণ জানাই নাই তারাও চলে আসছেন। তো সুতরাং আমার বক্তব্য আর করতে পারে। এবং বাংলাদেশ শ্রমজীবী পার্টির আপনার মোহাম্মদ আব্দুল কাদের জিলানী সভাপতি, তিনি আছেন। যাই হোক, সবাইকে স্বাগত, ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা যাতে নিরাপত্তার সাথে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হওয়ার পর আমরা নির্বাচনে বাংলাদেশে আগামী সংসদে যেতে চাই, এই আহ্বান জানিয়ে আবার আমাদের কাউর যেন আমরা কেউ হাদিয়ার হতে চাই না। আমাদের এই হাদিয়া আমাদেরকে পথ দেখিয়ে গেছে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, এবং সে একটা নতুন রাজনীতির যে পথ চলা দেখিয়ে গিয়েছিল, আমরা সেটাকে স্মরণ করব। এই আহ্বান জানিয়ে আপনারা সবাই ভালো থাকেন। এই বক্তব্য বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জিন্দাবাদ। ধন্যবাদ জনাব গোলাম সরোয়ার মিলন ভাইকে আমাদের জাতীয় নেতৃবৃন্দকে পরিচয় দেওয়ার জন্য। উনি যে কথাটি বলেছেন যে জাতীয় ঐক্যের জন্য আসলে এনডিএফি হচ্ছে একমাত্র আস্থার জায়গা। আজকে জাতি যেভাবে বিভক্ত হয়েছে, এই বিভক্তের মধ্যে থেকে আসলে ঐক্যবদ্ধ করার জন্য এনডিএফ এর বিকল্প কোনো কিছু আছে বলে মনে হয় না। আপনারা নিশ্চয়ই এই ব্যাপারে ভালো করে জানেন এবং বুঝতে পারবেন। অতএব দেশকে বাঁচাতে হলে জাতীয় ঐক্য প্রয়োজন, আর জাতীয় ঐক্যের জন্য এনডিএফ প্রয়োজন। এখন আমি আলোচনায় পরিচয় করা দেওয়ার জন্য, জাতীয় পার্টি নেতৃবৃন্দকে পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের এনডিএফ এর অন্যতম নেতা, সাবেক মন্ত্রী, জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট কাজী ফিরোজ সাহেব। আজকে একটু আগে বক্তব্য রেখেছেন জনাব গোলাম সরোয়ার মিলন, আজকে আমাদের জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থীদের তালিকায় যারা উপস্থিত আছেন, বেশ করে জাতীয় পার্টির পক্ষ থেকে তাদের আমি আপনাদের সঙ্গে পরিচয় করে দেব। যে নেতৃবৃন্দ যারা আছেন এবং যারা নির্বাচন করবেন তাদের পরিচয় করে দেবেন আমাদের দলের নির্বাহী চেয়ারম্যান আমাদের জনাব মুজিবুল চন্দ্র সাহেব। তাকে দুটি কথা বলতে চাই। বন্ধুগণ, আমরা সবাই এখানে নির্বাচন উপলক্ষে কিন্তু প্রার্থী ঘোষণা করা হবে, এনডিএফের প্রার্থী ঘোষণা করা হবে। নির্বাচনটা এমন একটা সময় হতে যাচ্ছে যখন এই দেশের আইন শৃঙ্খলার চরম অবনতি, দেশে কার্যত কোনো সরকার আছে কিনা সেটা নিয়ে জনমনে প্রশ্ন জেগেছে। খোদ ঢাকার বুকে 1 ঘন্টা যাবৎ 2টি পত্রিকা প্রথম সমস্ত লুটপাট করলো, ভাঙাচোরা করলো, তছনছ করলো, অবশেষে অগ্নিসংযোগ করলো। একজন পুলিশকে ডেকে পাওয়া গেল না, আইন শৃঙ্খলার কাউ আসলো না। ঘণ্টাখানিক পরে যখন সমস্ত বিল্ডিংটার ডেইলি স্টার এবং প্রথম আলো পুরে ছাই হয়ে গেছে, আমাদের সাংবাদিক বন্ধুরা যখন তারা জীবন বিপন্ন করে ছাদে উঠে গেছেন, বাঁচার জন্য আকুতি করছেন, চিৎকার করতেছেন, প্রত্যেকের কাছে তারা সাহায্য চাইতেছেন। কারণ সাংবাদিকরা সবাই টেলিফোন নাম্বার জানেন, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেকটা উপদেষ্টার সাথে দুর্গমী সাহেব ফোন করেছেন। সাংবাদিকদের নেতা কেউ সাহায্য এগিয়ে আসেন নাই। অবশেষে আর্মির কিছু সদস্য দেখলাম, পুলিশ আসলো, তারাও কিন্তু আক্রান্ত হয়েছে, দুর্গমী সাহেব আক্রান্ত হয়েছে। তারপরে কোনো রকম করে আগুনটা নিভে সাংবাদিকদের প্রাণে আমরা রক্ষা করতে পেরেছি, কিন্তু ভবন 2টা রক্ষা করা যায়নি। কেমন এটা কিসে আলামত?
অতীতে বহু ক্রম হয়েছে। এই যাবৎকাল বহু সরকার আসছে পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত। 1947 সালের পর থেকে মঞ্জু ভাই এখানে বসে আছেন। উনি প্রেস ক্লাবের সভাপতি ছিলেন, ইত্তেফাক সম্পাদক মণ্ডলীর সভাপতি। উনি পাকিস্তান আমল থেকে আমরা বলতে পারবো যে আজ পর্যন্ত কোনোদিন এত বড় আঘাত সংবাদপত্রের উপরে সাংবাদিকদের উপর আসে নাই যেটা এখন আসলে। আমরা তীব্র নিন্দা করতেছি। একজন তরুণ উদীয়মান বিপ্লবী নেতা শরীফ উসমান হাদি, তার কি অপরাধ? সে রিক্সায় চড়ে চড়ে মানুষের কাছে ভোট চাইতেছিল, তাকে দিনের দুপুরে মেরে ফেলাইলো। আমরা চেয়েছি, দেখলাম খালি বক্তৃতায় শুনলাম, ঘাতকরা চলে গেল, এর মধ্যে তো গ্রেফতার করতে পারেনি। এটা আইন শৃঙ্খলার চরম অবনতি। নির্বাচন কমিশন বলতেছে আপনাদের কোনো ভয় নেই, আপনারা চলে যান। আরে ভাই, সাহস তো আপনার আছে, আপনার কয়েকজন রিটায়ার্ড লোক করে বসে এইসব বক্তৃতা করে বাড়ি যে ঘুমাই থাকেন, পুলিশ আপনাদের পাশে আছে। কিন্তু এই যে লোকগুলো আপনাদের পাঠিয়ে দেবো নির্বাচনে, আপনাদের পিছনে কি আছে? ঢাকা বসে বক্তৃতা করা সোজা, আপনি 2টা ভবনকে রক্ষা করতে পারলেন না। আমরা 300 সিটে যখন গ্রামে গঞ্জে চলে যাব নির্বাচন করতে, আমাদেরকে ওখানে নিরাপত্তা দিবে? আমরা যখন হাটে বাজারে গ্রামে গঞ্জে রাতের বেলা নির্বাচন প্রচারণায় নামবো, কোন নির্বাচন আইন শৃঙ্খলা বাহিনী আছে যে আমাকে প্রোটেকশন দেবে? এটা কিসে আলামত? অতীতে কোনোদিন এত খারাপ সময় হয় নাই। গোটা দেশ আজকে অগ্নিসংযোগ চলতেছে। আপনার মতামতের মিল না হলেও, কাউকে পছন্দ না হলেও তার বাড়িতে আগুন লাগাই দেবেন, তার ঘরে আগুন লাগিয়ে দেবেন, পত্রিকা আক্রান্ত করে দেবেন, মব সৃষ্টি করবেন। এইটার জন্য কিন্তু এই বিপ্লব হয় নাই, এই গণঅভ্যুত্থান হয় নাই। একটি সরকার চলে গেছে, আমরা মনে করেছিলাম যে ভালো দিন আসবে, ক্রমিক খারাপ দিন আসছে। সেই তার মধ্যে জাতীয় পার্টির নির্বাচনমুখী দল এরশাদের নেতৃত্বে এবং পরবর্তী সময় আমরা আজ পর্যন্ত 12টি নির্বাচনে কমপক্ষে অংশগ্রহণ করেছি। নির্বাচনে অংশগ্রহণ করা তো কবিরা গুনাহ না রে ভাই। এখন আপনার এখন কি যে এইবার আসতে হবে, এইবার যে আসবো, আরেক দল এসে তো কবে যে তোমরা অন্যায় করছো না। আসলেই যদি অন্যায় হয় তাহলে আমি কেন যাব? তার মধ্যেও আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি, কিন্তু নির্বাচনের যে পরিবেশ দরকার সেই পরিবেশ নাই, আইন শৃঙ্খলা নাই, জীবনের নিরাপত্তা নাই। এখনো আপনি দেখাইতে পারেন নাই যে মানুষের নিরাপত্তা দিতে পারবেন। ঘর বাড়িতে আগুন জ্বলতেছে। আমরা দেখলাম যে একটি ঘরে লক্ষ্মীপুরে তালা দিয়ে একটা ছোট বাচ্চা মারা গেছে, 2 জন আহত হয়েছে বিএনপির এক নেতার বাড়িতে। কিসের আলামত? কালকেও খুলতে একজন গুলিবিদ্ধ করা হয়েছে। এইখানে এই সমস্তের মধ্যে আমরা নির্বাচনের জন্য আজকে প্রার্থী ঘোষণা করতেছি। আজকে আমি ঘোষণা করব, আমাদের এখানে যারা উপস্থিত আছেন, একটু আগে শুনেছেন যে আমাদের 40 বছর ধরে সংসদে আছেন, মন্ত্রী এমপি ছিলেন এবং সংবাদ জগতের অন্যতম পথিকৃত ইত্তেফাক সম্পাদক সভাপতি আমাদের নেতা জনাব হোসেন মঞ্জু। এখানে আছেন আমাদের দলের চেয়ারম্যান, 8 বার যিনি সংসদ সদস্য, মন্ত্রী জনাব সাবেক মন্ত্রী আনিসুল ইসলাম মামুন, আমাদের জাতীয় পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক, 7 বার যিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, বীর মুক্তিযোদ্ধা জনাব এবিএম রুহুল আমিন হাওলাদার সাহেব। তারপরে আছেন আমার বন্ধু, একসাথে মন্ত্রী ছিলাম, তিনিও 7 বার এমপি, আমাদের দলের নির্বাহী চেয়ারম্যান জনাব মুজিবুল চিন্নু। তারপরে কো চেয়ারম্যান আছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান টেপা, কো চেয়ারম্যান আমাদের
লিয়াকত হোসেন খোকা, তারপর আছেন লিয়াকত হোসেন খোকা, জহিরুল ইসলাম জহির, রাতসিন জাহান রত্না, শফিকুল ইসলাম সেন্টু আমাদের আরেকজন ঢাকার, আপনারা জানেন যে খুব বিপ্লবী নেতা, যিনি মোহাম্মদপুর থেকে বারবার নির্বাচিত কাউন্সিলর। এখানে একটু আগে যিনি অ্যানাউন্স করেছেন মুসমাল মাহমুদ, জনাব জিয়াউল হক বিদা, নুরুল ইসলাম মিলন, সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম ওমর, ইয়া চৌধুরী, মেজর রানা মোহাম্মদ সোহেল ইত্যাদি। আর বাকি বছর কেউ আমি অনেকের নাম বলতে পারলাম। ও এখানে আমাদের বোনরা আছেন, রত্না ভাবির পাশে আছেন আমার আর একজন সাবেক সংসদ সদস্য নাজমা আক্তার, আরিফ হোসেন, তারপর আমাদের মাওলা সাহেব সবচেয়ে যিনি ভাইটাল রোল প্লে করেন, পিছিয়ে পড়ছে। আমি এখানে সবাই, আমি কিন্তু শুধু সবকে বলছিলাম যে আমি কিন্তু জীবনেও কারণ নাম লিখে বক্তৃতা করি নাই, এটার সমস্যা হয়ে যায়। ফখরুল ইমাম আছে, আর কেটে কেটে বাদ পড়ছে না, কই দাও। ও আমাদের আমার বন্ধু চিটংয়ের সলমান শেঠ পার্টি, হ্যাঁ নামের শেঠ শেঠ সাহেব আছে, আমার জিয়াউল হক মিডিয়া আছে, জসিমউদ্দিন আছেন আমার, এবং বাদ বাকিটা চৌধু সাহেব বলবে, আমার তো মাফ করে দাও। আর কি কার নাম করতে হবে? বাকিটা শাহজাদা বন্ধু, উমর তো আছে, আমার বন্ধু উমর আছেন, রানা আছে, এখানে যাদের নাম দেখতেছি এটা শাহজাদা বলবে। এটা ও আমাদের নিয়ম আছে, আর যারা আছে আমাদের চৌধুরী সাহেব বলবে। যা করে আমাদের মুদ্রা কথা হলো যে এই অবস্থার মধ্যে, প্রতিকূল অবস্থার মধ্যে, একটি অনিশ্চিত অবস্থার মধ্যে আমরা নির্বাচন যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। বাদ বাকি আল্লাহ বর্ষা, পরে আমরা অবস্থা বুঝে অবস্থা নেবে নেতারা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কাজী ফিরোজ ভাইকে জাতীয় নেতৃবৃন্দদেরকে পরিচয় করে দেওয়ার জন্য। এই পর্যায়ে আমরা স্বাগত বক্তব্য যাব, এরপরে আসলে আজকে কাঙ্ক্ষিত যে আমাদের প্রার্থী তালিকা ঘোষণা, এটা আসবে ইনশাল্লাহ। তো তার আগে আমি স্বাগত বক্তব্য প্রদান করার জন্য জাতীয় পার্টির সম্মানিত মহাসচিব এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের মুখপাত্র জনাব সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা জনাব এবিএম রুহুল আমিন সাহেবকে আজকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम। আজকের এনডিএফের এই অনুষ্ঠানের মধ্যমণি এবং আমাদের এনডিএফের প্রধান উপদেষ্টা এবং আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমাদের সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের অত্যন্ত আপনজন, যিনি বহুবার এই সংসদে বক্তব্য রেখেছেন, আমাদের মহাদলের অত্যন্ত আদর্শবান এবং ব্যক্তিত্ব, যিনি আমাদেরকে অনুপ্রেরণা দেন, উৎসাহ দেন, উদ্দীপনা দেন, তিনি এসেছেন, সেজন্য আমি তাকে গভীর কৃতজ্ঞতা জানাই। একই সাথে আমাদের জোটের শ্রদ্ধেয় চেয়ারম্যান এবং আমাদের জাতীয় পার্টির সংগ্রামী চেয়ারম্যান
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার ইসলাম মাহমুদ। মঞ্জু ভাইকে আমি আবারও ধন্যবাদ জানাই যে আপনি আজও এসেছেন। আমাদের সামনের সারিতে আমার প্রিয় নেতৃবৃন্দ, পিছনের সারিতে এবং থার্ড রোতে সবাই আমার সহকর্মী, এবং আমাদের এনডিএফের সামনে যারা বসা আছেন প্রিয় নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। জাতীয় জীবনের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে আজকের আমাদের এই আয়োজন। এটা একটি অনাড়ম্বর অনুষ্ঠান। 5 বছর পরে এই ধরনের একটি যাদের বিবেক পরিচয়ের জন্য, স্বীকৃতির জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করে থাকি, আমরা জাতীয় পার্টি এবং আপনারাও এই নির্বাচনমুখী মানুষগুলো এখানে বসে আছেন। আমি আমাদের জাতীয় পার্টি বা এনডিএফের পক্ষ থেকে আমি আপনাদেরকে সাদর অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা একযোগে চলব, একসাথে থাকব, এবং ক্যান্ডিডেট আপাতত যে ঘোষণাগুলো হবে তারপরেও বহু জোট আমাদের সাথে যোগাযোগ করছেন, সেগুলোর বিষয়ে বক্তব্য আপনারা শুনবেন। আমাদের মিলন সাহেব শুরুতেই তিনি বক্তব্য রেখেছেন, তাকে ধন্যবাদ জানাই। অনেকগুলো কথা তিনি বলেছেন, এবং আমাদের সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক ছাত্রনেতা ফিরোজ ভাইও উল্লেখযোগ্য কথাগুলো বলে গেছে। একই কথা বারবার বলার সুযোগ নেব না। আমি এখানে একটি স্মৃতিচারণ করতে চাই যে আমি একসময় মুক্তিযোদ্ধা সংসদের কমান্ড কাউন্সিলে ছিলাম। 1979 সনে আমি বিএনপি থেকে নির্বাচন করেছিলাম শহীদ জিয়াউর রহমান সাহেবের নেতৃত্বে। আমরা বিশ্বাস করি যে আগামী 25 তারিখে শহীদ জিয়ার সুযোগ্য সন্তান তারেক জিয়া সাহেব আসতেছেন। তাকে আমরা এনডিএফের পক্ষ থেকে অভিবাদন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। তার বাবা তিনি একদলীয় শাসন ব্যবস্থার প্রবর্তন করে বহুদলীয় গণতন্ত্রের পথে তিনি যাত্রা শুরু করেছিলেন। তিনি আরও অনেকগুলো সংস্কার করেছেন তার সততা দিয়ে, তার দূরদর্শিতা দিয়ে। সে কথা আজও মনে পড়ে। তার সন্তানের কাছ থেকেও আমরা সেটা আশা করি যে তিনি তার বাবার পথ অনুসরণ করেন এবং এদেশের মানুষের যে প্রত্যাশা তিনি পূরণ করতে আন্তরিকভাবে চেষ্টা করেন। কিন্তু আমরা গত দিনগুলোতে আমরা দেখছি যেটা ফিরোজ ভাই এখানে উল্লেখ করেছেন, ডেইলি স্টার, প্রথম আলো, নুরুল কবিরের মতো লোককে যেভাবে অপমান, যেভাবে তাকে হ্যস্ত করেছেন এবং তার জীবননাশেরই চেষ্টা করেছেন, তারা হইল জাতির বিবেক। আমি রাত্রে জেগেছিলাম এবং আমরা যারা এখানে বসা আছি আমরা সারা রাত্র এই ঘটনাগুলো প্রত্যক্ষ করেছি টেলিভিশনে। অত্যন্ত বেদনাদায়ক। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি বললেন একটি সুষ্ঠু নির্বাচন হবে আনন্দ ঘন পরিবেশে। আমার কাছেও মনে হয় কথা বলা সহজ, কাজটা করা কঠিন। তিনি এই দায়িত্ব নেওয়ার পরে তিনি সেই উদাহরণ রাখতে পারেন নাই। আমাদের দেশের মানুষের প্রত্যাশা ছিল একজন নোবেল বিজয়ী মানুষ, তিনি আমাদেরকেও জয় করবেন, এবং তিনি রাজনীতিতে কখনো এইভাবে ছিলেন না, সকল মানুষের মাঝে থাকবেন। কিন্তু এই গত কয়েক মাস ধরে যা দেখছি, তিনি পিছনের শক্তি প্রয়োগ করে কিছু কিছু লোককে, কিছু কিছু দলকে যেভাবে সাহায্য করছেন তাতে তো লেভেল প্লেইং ফিল্ড তো এখনো হলো না। আমরা আশা করছিলাম যে তিনি একটা ভালো নির্বাচন দিতে পারবেন, তারপরে তিনি যখন চলে যাবেন আমরা সবাই তাকে শ্রদ্ধার সাথে মনে রাখব। আমি এই ব্যাপারে সন্দিহান, তিনি পারবেন কি না এ ব্যাপারে এখনও বলা কঠিন। তিনিও একটা কঠিন পরীক্ষা আছেন, আমি বিশ্বাস করি তিনি সে অনুভূতি আছে তার। তবে আমরা সকলেই তাকিয়ে আছি তিনি কী করেন।
তারিক জিয়া সব দেশে আসলে কি পরিবেশ হয়? এটা কি চর দখলের মতো নির্বাচন হবে, না নিরপেক্ষ হবে, দেশে বিদেশে সমাদৃত হবে এমন একটি নির্বাচন হবে কিনা, সেই সংশয় দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে আছে। আমি কখন নীরবে মানুষের কাছে যাই অথবা কখনো কোথাও কোনো প্রতিষ্ঠানে যাই, সবার প্রশ্ন নির্বাচন হবে কিনা, হইলে সেটা সত্য হবে কিনা। এ কথা কি প্রধান উপদেষ্টা মহোদয়ের কানে যায় না? আমি মনে করি তিনিও এই দেশের সন্তান, তার কাছে এই খবর আছে। আমি আশা করি যে আমরা বড় আশা নিয়ে এনডিএফ এখানে এই আয়োজন করেছি যে আমরা নির্বাচনে যাব, আমরা নির্বাচনমুখী সব নেতৃবৃন্দ, তিনি দয়া করে একটি পরিবেশ সৃষ্টি করবেন যাতে আমরা একটা নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হয় এবং গ্রহণযোগ্য দেশে দেশের বাইরে হয়। তাহলেই আমাদের অর্থনৈতিক চাকা আবার ঘুরবে। এখন থেমে যাচ্ছে, বিদেশি কোনো অনুদান আসতেছে না। IMF বলেছে নির্বাচন কীভাবে হয় আমরা দেখব, তারপর সকল সংস্থাগুলো এইভাবে কথা বলছে এবং শিল্প কলকারখানাগুলো প্রায় থেমে যাচ্ছে, ব্যাংকগুলো সাহায্য করতে পারছে না, লিকুইড মানি নেই। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে দেশের কি হবে, এদেশের 18 কোটি মানুষের ভাগ্যে কি হবে সেই নিয়ে ভাবছি। এখানে আমাদের সাংবাদিক বন্ধুরা আছেন, আমরা দীর্ঘদিন রাজনীতি করি, কিন্তু যারা ছিল সামনের সারিতে তারা চলে গেছেন বিদেশে, অনেকেই। কিছু আছে দেখলে আমরা আশ্বস্ত হই যে ওরা তো আছে, আমাদেরকে চেনে জানে, আমাদের কথা বুঝে। কিন্তু এখন নবীন তরুণ তারা আসতেছে, তারাও যদি দেখে একটা অশান্ত বাংলাদেশ, নির্ভরযোগ্য সমাজ ব্যবস্থা নেই, পার্লামেন্ট দেশের মানুষের কথা বলে না, তখন এদের থাকবে কেন? বিদেশে হাজার হাজার আমাদের সাংবাদিক বন্ধুরা আছেন, তাদের সেখানে তাদের কি বলে প্রফেশনের জন্য তাদের ওই সব জায়গায় ভালো চাকরি হয়, ভালো আছে, নিরাপদে আছে। আমাদের আত্মীয় স্বজনও বিদেশে আছে। গত পরশুদিন একজন টেলিফোন করে, আমার সহকর্মী ছিল আজ থেকে 45 বছর আগে, সে টেলিফোন করে অনুরোধ করলো যে ভাই আপনি আমার ছোট ভাইকে বুঝাবেন কেন নির্বাচনে না আসে। আমরা একটি রক্তক্ষয় নির্বাচন হবে আমাদের কাছে মনে হয়, আমার ভাইকে আপনারা মনোনয়ন দিন না। এইভাবে মানুষের অনুভূতি। যাই হোক, আমি বলবো যে আমরা দেশের মঙ্গল চাই। 1971 সনে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, আমি 9ম সেক্টরে ছিলাম। তো আমার সহকর্মী অনেকেই আবার দুনিয়া থেকে চলে গেছে। নবীন তরুণ বয়সে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম কেন? আমার 2টি কাজিন আমাদের একই ঘরে একই বাড়িতে, তারা খুলনায় পাখানাদার বাহিনী তাদেরকে ধরে নিয়ে গেল এবং তার ডেড বডিও আমি পাইনি। যাই হোক, আমি মুক্তিযুদ্ধের পরে অনেক খুঁজেছি, তারপরে অজানার পথে তারা পাড়ি দিয়েছে, তাদের খবরও খুঁজে পাইনি। আমি সেই মুক্তিযোদ্ধা, আমি বুঝি মুক্তিযুদ্ধ কত রক্ত দিতে হয়েছে আমাদের। বাড়ির কাছে পরশকাঠি বাকরগঞ্জে একটি গ্রাম আছে, আমাদের মঞ্জু ভাইয়ের আত্মীয় বাকরগঞ্জ, তিনি 94 সনে সেখানে গিয়েছিলেন। তখনও এই ধরনের একটা অনিশ্চয়তা, এই ধরনের একটা অসন্তোষ, একটি অস্বাভাবিক পরিস্থিতি তখন হয়েছিল। তিনি সেদিনও প্রতিবাদ করতে আমাদের আহ্বানে মিজান চৌধুরী, তিনি, মধুর সাহেব, কাজী জাফর সাহেব, তারা গিয়েছিলেন আমাদের ওখানে। তা আবার কিনা এরকম একটা পরিস্থিতি হয়, এটা নিয়ে আমরা আতঙ্কিত। 5টি বছর যেতে না দিতে মানুষের আস্থা কেন চলে যায়? এটা যারাই আসবে আমরা জানি না আমরা কি অবস্থায় থাকবো, আল্লাহ জানেন ভালো। তবে অতীত থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা আর অতীতের মতো ভুল করব না, সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আমরা সহাবস্থান করব। এবং একই সাথে আমি অনুরোধ করব সরকারকে যে আপনারা এই পরিবেশ করেন যাতে সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য হয়, তাহলেই বিদেশিরা ঝাঁপিয়ে পড়বে। এটা একটি ভালো দেশ। দক্ষিণ পূর্ব এশিয়ায় এই দেশের যে অগ্রগতি হচ্ছিল, এখানে মঞ্জু ভাই আছেন, আমাদের সাবেক চেয়ারম্যান এরশাদ সাহেবের সাথে আনিস ভাই ফরেন মিনিস্টার ছিল। আমাদের যে উন্নয়ন ছিল, আমাদের যে মানুষের জন্য কল্যাণ ছিল, সেবা ছিল, উপজেলা পদ্ধতি চালু করে যে যোগাযোগ ব্যবস্থা ছিল, ব্রিজ, কালভার,
গ্রাম পর্যায়ে মানুষ যেতে পারতো না, আমরা নৌকায় গিয়েছি। 79 সনে যখন ইলেকশন করি, শুধু বাকরগঞ্জ হেডকোয়ার্টারে আমরা 2-1টা গাড়িতে এখানে সেখানে যেতে পারতাম। 10টি 11টি ইউনিয়ন ছিল আইসোলেটেড ফ্রম পুলিশ স্টেশন। তখনও আমরা নৌকায় চড়ে স্পিড বোটে ইলেকশন করেছি। কিন্তু এই নদীগুলোতে ব্রিজ দেওয়া হয়েছে, রাস্তা দেওয়া হয়েছে, কালভার্ট দেওয়া হয়েছে গ্রামে। ফলে এখন যে কোনো গ্রামে, যে কোনো ইউনিয়নে আপনারা যেতে পারেন। বাংলাদেশের চিত্র পরিবর্তন করে গেছে হোসেন মোহাম্মদ এরশাদ তার উন্নয়নকে দিয়া। ঋণ সালিসি বোর্ড করেছে, অনেক ইতিহাস, অনেক সংস্কার তারা আছে। সেই পথ ধরে আওয়ামী লীগও অনেক উন্নয়নমূলক কাজ করেছে। কিন্তু হিংসা, বিদ্বেষ, জিজ্ঞাসা সব ধ্বংস করে দেয়। আজকে আমি অনুরোধ করব যারা আসবেন তারা যেন দেশবাসীকে একটা স্থিতিশীল সরকার উপহার দেন, এটাই আমার আবেদন থাকবে। আমরা যতটুকু পেরেছি আমরা চেষ্টা করেছি, আমাদের চেষ্টায় কোনো ত্রুটি হয়নি। আল্লাহর অসীম রহমতে আপনাদের দোয়ায় আমাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি মামলা হয় নাই। চেষ্টা করা হয়েছে, কিন্তু আল্লাহর অসীম রহমতে কেউ প্রমাণ করতে পারে না। আমরা 35 বছর জাতীয় পার্টি ক্ষমতার বাইরে, কিন্তু আমরা সম্মান নিয়ে গেছি। আমাদের হাউপিত্যপনা করার জন্য কারো কারো চেষ্টা ছিল, কিন্তু আল্লাহর অসীম রহমতে আমরা সম্মানের সাথেই আছি। আগামী দিনগুলো আমরা যাতে ইজ্জত, সম্মান, নিরাপত্তা নিয়ে দেশে বাস করতে পারি, এটাই আমাদের প্রত্যাশা আগামী সরকারের কাছে। এখানে এনডিএফের মানুষগুলো এসেছেন, মাননীয় চেয়ারম্যান, মাননীয় প্রধান অতিথি সহ নেতৃবৃন্দ, তারা যেন নির্ভুল পথে আগামী দিনে কোনো পদক্ষেপ না নেয়। আমাদের সেইভাবেই তাদেরকে নির্ভুলভাবে পরিচালনা করতে হবে এবং এটা আমাদের দায়িত্ব। যারা এই জোটে এসেছেন তাদেরকে সঠিক পথে পরিচালনা করা, তাদেরকে যে সম্ভাবনার কথা আমরা বলেছি সেটা যেন আমরা ঘটাতে পারি, সেটা বাস্তবায়ন করতে পারি, সেইটাই হবে আমাদের আন্তরিক প্রচেষ্টা। নির্বাচনের পরিবেশ থাকলে এবং লেভেল প্লেইং ফিল্ড হলে নিশ্চয়ই আমরা এনডিএফ নির্বাচনে অংশগ্রহণ করব। আমরা দেখি আগামী কয়েকদিনে কি ঘটনা ঘটে, কিভাবে দেশ চলে, তারপর আমাদের নেতৃবৃন্দ এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। আমি আমার বক্তব্য বাড়াবো না, আমি পরিশেষে এই কথাই বলবো যে আমরা এদেশের এই গত 1 বছরে, চলতি বছরের প্রথম 6 মাসে 1930 জন মানুষ খুন হয়েছে এবং সহিংসতায় মারা গেছেন 79 জন। চলতি বছরের প্রথম 7 মাসে 111 জন মানুষ মৃত্যুর হাতে ঢলে পড়েছেন এবং সারা দেশের সব সন্ত্রাস, মব জাস্টিস, চাঁদাবাজি, নৈরাজ্য এবং যেভাবে হয়েছে আমিও তার শিকার হয়েছি, এটা আপনারা খোঁজ নিলে জানতে পারবেন। কিন্তু আমাদের এই 45 বছর রাজনীতিতে সংসদ সদস্য হিসাবে এবং বাইরে থেকে আমরা কেউ 1 ইঞ্চি জমি দখল করি নাই, আমরা কারোর কাছে চাঁদা নিই নাই, আমরা কোনো কোম্পানিতে যাই নাই, আমরা সরকারি কোনো জায়গায় টেন্ডারে অংশগ্রহণ করি না। মাথা উঁচু করে সে কথা বলতে পারি এবং অনেক লোকের চাকরি দিয়েছিলাম যখন আমি মন্ত্রী ছিলাম এবং যারাই এসেছে যেখানে যখন ছিলাম চেষ্টা করছি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এবং আগামী দিনেও আল্লাহ সুযোগ দিলে আমরা চেষ্টা করব। কারণ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই দুনিয়ায় তো আমরা কেউ থাকবো না, এ কথা আমরা সবাই বিশ্বাস করি। সুতরাং মৃত্যুর আগে যদি আরও কিছু ভালো কাজ করতে পারি, আপনাদের সেবা করতে পারি, দেশের মানুষের সেবা করতে পারি, এই প্রত্যাশা নিয়ে আপনাদের সকলের দোয়া কামনা করে এখনকার মতো আমি এখানেই শেষ করছি। আপনারা এসেছেন, আমরা বিমোহিত, আমরা উজ্জীবিত এবং সাংবাদিক বন্ধুদেরকে বলবো যে আপনারাও আমাদের দুপুরের খাবারে অংশগ্রহণ করবেন। সব আয়োজন রাখা হয়েছে এবং জোটের নেতৃবৃন্দকে বলবো আপনারাও খেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সাংবাদিক ভাই, এনডিএফ ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে আয়োজিত আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত
এনডিএফের চেয়ারম্যান, জাতীয় পার্টির চেয়ারম্যান ইসলাম ইসলাম মাহমুদ, এনডিএফের প্রধান উপদেষ্টা, ইত্তেফাকের মালিক সম্পাদক জনাব হোসেন মঞ্জু, এনডিএফের মুখ্য সমন্বয়ক এবং একটু আগে যিনি বক্তব্য রাখলেন আমাদের এনডিএফের মুখপাত্র সহ জাতীয় পার্টি এবং এনডিএফের সকল পর্যায়ের নেতা, প্রার্থী, সাংবাদিক ভাই ও বোনেরা এবং সুদীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আমার পক্ষ থেকে যিনি একজন প্রার্থী ছিলেন ঢাকায়, শরীফ উসমান হাদি, যিনি দুর্বৃত্তদের গুলিতে মারা গেছেন, তার জন্য রাস্তার মাত্রা কামনা করি। এবং গতকালকেও খুলনাতে যিনি একজন এনসিপির বিভাগীয় নেতা গুলিবিদ্ধ হয়েছেন এবং তিনিও সংসদ প্রার্থী ছিলেন, এই সহ যারা বিগত দিনে এইভাবে মৃত্যুবরণ করেছেন তাদের সকলের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি এবং এই সমস্ত হত্যাকাণ্ডে বিচার চাই। আমি নামগুলি পড়ার আগে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার একটি কথা, সেই কথাটা আমি ঠিক মর্ম বুঝতে পারছি না, তাই আপনাদের সামনে উপস্থাপন করছি। তিনি বারবার বলেছেন যে আগামী নির্বাচন হবে সর্বশ্রেষ্ঠ উৎসব মুখর নির্বাচন। এটা আসলে এই কথাটার কি মর্ম আমি বুঝতে পারছি না, কারণ আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশে 12টি পার্লামেন্টের নির্বাচনে 9টা নির্বাচনে আমি অংশগ্রহণ করি, 6টায় পাস করি, আর বাকি 3টা আমি নেক টু নেক একদম 200, 500, 1000 ভোটে আমি ফিল করি। এই নির্বাচন করার পরে যে এইবার যে সর্বশ্রেষ্ঠ নির্বাচনটা হবে, এটা দুটা কারণ আমি বুঝতে পারছি না। একটা কারণ হলো যে সবসময় নির্বাচন আগে আমরা দেখি যে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য প্রথমেই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে যখন শিডিউল ডিক্লেয়ার করা হয়, তারপরে কিন্তু বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীতে অস্ত্র উদ্ধার, সন্ত্রাস নিয়ন্ত্রণ এবং দাগে আসার যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে পারে তাদের গ্রেপ্তারের জন্য একটা অভিযান পরিচালনা করা হয়। কিন্তু এইবার কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ধরনের কোনো শুদ্ধি অভিযান করছেন আমরা দেখি না। শুধু একটা দেখি যে একটি দলের গ্রামের নিরীহ কর্মী তাদেরকে গ্রেপ্তার করার জন্য বলা হয়েছে এবং উইদাউট এনি কেস। রাষ্ট্রে মানে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলছেন যে নো কেস, অমুক দলের কর্মী যেই হোক গ্রেপ্তার করো। এটা কোন ধরনের বিচার? এটা এইভাবেই তো শুধুমাত্র এইটা করেই তো হবে না। আরেকটা এইটা আমি বুঝি না, আরেকটা জিনিস বুঝলাম না, সেটা হলো যে সরকার নির্দেশ দিয়েছেন যে যারা নির্বাচন করবেন তাদের নিরাপত্তার জন্য প্রয়োজনে এই মানে ইমিডিয়েট তাদেরকে অস্ত্রের লাইসেন্স দিবেন এবং তারা অস্ত্র কিনবেন। আরে বাপরে, এমনিতেই যে অস্ত্র 5ই আগস্টের পরে যে অস্ত্র লুট হয়েছে, যে অস্ত্র সরকারের অস্ত্র এবং প্রাইভেট যে সমস্ত অস্ত্র লুট করা হয়েছে, সেই অস্ত্র তো এখনো উদ্ধার হয় নাই। তার উপর যদি প্রার্থীরা অস্ত্র, আমরাও যদি সেই অস্ত্র নেই, তো এই অস্ত্র ওই অস্ত্রের সাথে তো যুদ্ধ হয়ে যাবে, এটা কুরুক্ষেত্র হয়ে যাবে। তো কি ইলেকশন হবে এখানে? এটা কিভাবে সম্ভব ইলেকশন আমি জানি না, এটা কিভাবে সম্ভব। বরং অস্ত্রতর আমরা দেখেছি যে নিয়ন্ত্রণ করা হয়। নির্বাচন আসলে যত নির্বাচন করেছে সমস্ত নির্বাচনের সময় আমাদের যারা আমরা বৈধ লাইসেন্সধারী অস্ত্রের মালিক, আমাদের অস্ত্র সরকার জমা নিয়েছে যাতে নির্বাচন সেই বৈধ অস্ত্রটাও মানে মিসইউজ কেউ না করতে পারে। আর এইবার দেখছি উল্টা। আচ্ছা, নির্বাচন করব, আমার বিরুদ্ধে 11টা মামলা 5ই আগস্টের পরে, আমাদের এনডিএফের চেয়ারম্যান তার বিরুদ্ধে 13টা মামলা, আমাদের মুখ্য এই স্পোক্সম্যান এ.বি. নুরুল হালদার তার বিরুদ্ধে 12টা মামলা, তার বাড়িঘর লুট করছে, তার তার সম্পত্তি দখল করছে। তারপর আমাদের কুকার বিরুদ্ধে মামলা,
আমাদের এরকম অনেকের বিরুদ্ধে মামলা, এই যে চিটাগাঙ্গে আমাদের সেটার বিরুদ্ধেও 8টা মামলা। সবচেয়ে বড় বিষয় হলো যে এই মামলাগুলি নিয়ে মাননীয় আইন উপদেষ্টার সঙ্গে আমি সাক্ষাৎ করি। উনি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় একই বিভাগের ছাত্র, আমার অনেক জুনিয়র তিনি, যে বললাম যে ভাই এই যে মামলা, এই মামলাগুলি কি হবে? যেমন একটা মামলা 5ই আগস্টের দিন বিকাল 3টা উত্তরা পশ্চিম থানায়, সেইখানে আসামি করা হয়েছে আমাকে, এবং সেম দিন আরেক মামলা করা হয়েছে বেস্ট আনিসকে। 5ই আগস্ট বিকাল 3টায় আমি আমার এখানে ফোনে আছে আসিফ নজরুল সাহেবকে মেসেজ দিলাম যে আসিফ নজরুল, এই যে 5ই আগস্টের 3টায় অকারেন্স হয়েছে যে মামলা আমি আসামি উত্তরা পশ্চিম থানা, ওই টাইমে আপনার সঙ্গে মানে আসিফ নজরুল সাহেবের সঙ্গে 12টা থেকে 4টা পর্যন্ত আর্মি হেডকোয়ার্টার, 4টের পরে আসিফ নজরুল সহ আর্মি চিফ সহ আমরা 4টার পরে চলে যাই বঙ্গভবন, রাত 10টা পর্যন্ত বঙ্গভবনে। তাহলে এই মামলা আসামিটা কিভাবে হইলাম? তখন আসিফ নজরুল সাহেব বললেন, ভাই আমরা জানি আপনাদের মামলাগুলি ফলস, এই মামলাগুলি প্রত্যাহারের জন্য কি করা যায় আমরা করব। ঠিক একই স্বরাষ্ট্র উপদেষ্টা মোদীর সঙ্গে দেখা করলাম কয়েক মাস আগে, তিনি একই কথা বললেন যে দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে আমাদের মামলাগুলি ফলস, সেই ফলস মামলা যদি প্রত্যাহার না হয় তা নির্বাচনে আমরা গেলে পরে এই ফলস মামলা দিয়ে নির্বাচনের সময় আমাদেরকে অ্যারেস্ট করবে না, এটারই কি নিশ্চয়তা আছে? তাই আমি বলব, মানে প্রধান উপদেষ্টা যদি নির্বাচন সম্মুখ করতে চান, সত্যি যদি নির্বাচন করতে চান, দয়া করে আমরা যারা নির্বাচন পাগল মানুষ, আমাদের এই সমস্ত ফলস মামলাগুলি প্রত্যাহার করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠিনভাবে নিয়ন্ত্রণ করেন, অস্ত্র বৈধ উদ্ধার করেন, নতুন অস্ত্র দেওয়া দরকার নেই, গানম্যান দেওয়া দরকার নেই, অস্ত্র উদ্ধার করেন এবং পরিবেশ করে ইনশাল্লাহ অবশ্যই নির্বাচনে আমরা যেতে চাই। যাই হোক, আমি কথা বলবো না। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা আমাদেরকে অনেক সময় অনেক হেল্প করেছেন, আজকে আপনারা এখানে আসছেন, সেজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা এনডিএফের পক্ষ থেকে অনেক আলাপ আলোচনা করে মোটামুটি প্রার্থী আমরা ঠিক করেছি। এই পর্যন্ত আমরা গত রাত্রে পর্যন্ত 119টি আসনে 131 জন প্রার্থী আমরা প্রাইমারি সিলেকশন, অর্থাৎ কয়েকটা আসনে একাধিক প্রার্থী আছে, এটা আমরা পরে আমরা ফাইনাল করব। তা আমি এই প্রথমে আমাদের জোটের এনডিএফের জাতীয় পার্টির ছাড়া যারা আছেন যে সমস্ত দল, সেই সমস্ত দলের যারা আমাদের একসঙ্গে নির্বাচন করবেন তাদের প্রার্থীগুলির নাম আমি আগে পড়ছি। ওকে, প্রথমে জেপি জনাব আনোয়ার হোসেন মঞ্জু, পিরোজপুর 2। শেখ শহীদুল ইসলাম, সালাউদ্দিন মাহমুদ, কক্সবাজার, রুহুল আহমেদ, কুড়িগ্রাম 4, মাহিন হোসেন, ঝালকাঠি 2, অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল, ঝালকাঠি 1। জনতা পার্টি বাংলাদেশ জনাব গোলাম সরের মিলন, মানিকগঞ্জ 2, সাবেক এমপি শাহ মোহাম্মদ আবু জাফর, ফরিদপুর 1, মোহাম্মদ আসাদুজ্জামান, ঠাকুরগাঁও 3, শৌকত মাহমুদ, কুমিল্লা 5, অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ, শেরপুর 1, আবু নাসের ওহেদ ফারুক, নোয়াখালী 1, গোলাম মোর্শেদ রনি, নারায়ণগঞ্জ 4। এটি হল জাতীয় ইসলামী মহাজোট। তৃণমূল বিএনপি মেজর অব ডাক্তার শেখ হাবিবুর রহমান, ঢাকা 17, KM জাহাঙ্গীর, ঝিনাইদহ 2, দীপক কুমার পালি, চট্টগ্রাম 9, ABM জয়ুলক তুহিন, বরিশাল 6, ইঞ্জিনিয়ার শাহিন রহমান, খুলনা 4, লায়ন আফরোজা বেগম, ঢাকা 18, বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোট আবু লায়েস মুন্না, শেরপুর 1, শাহ জামিল আমিরুল, মেহেরপুর 2, বাংলাদেশ স্বাধীন পার্টি মির্জা আজম, খুলনা 1, প্রফেসর হুমায়ুন কবির, কুমিল্লা 5, ডাক্তার মনির হোসেন, চাঁদপুর 3, আলহাজ শরীফ শাফি, ব্রাহ্মণবাড়িয়া 3, অ্যাপ্লাইড ডেমোক্রেটিক পার্টি MR করিম, টাঙ্গাইল 2, মোহাম্মদ সেলিম রেজা, নওগাঁ 5, ডেমোক্রেটিক পার্টি SM আশিক বিল্লাহ, নড়াইল 1,
SM খায়রুজ্জামান ঢাকা 15, আতর রহমান বিল্লাহ গাইবান্ধা 4 সাবেক এমপি নাগরিক পার্টি, হারুনুর রশিদ লস্কর ঢাকা 10 গণতান্ত্রিক আন্দোলন, ARM জাফরুল্লাহ চৌধুরী ঝালকাঠি 2 লিবারেল গ্রিন পার্টি, খোকন চন্দ্র মজুমদার ফেনী 3 জাতীয় জোট, সর্দার মোহাম্মদ আব্দুল সত্তার নওগাঁ 6, মোহাম্মদ সিরাজুল ইসলাম হবিগঞ্জ 4, মোহাম্মদ মুস্তফা কামাল বাদল টাঙ্গাইল 8। বাংলাদেশ জাতীয় দল মোহাম্মদ জামাল হোসেন বরগুনা 1, বিলকিস সুলতানা চট্টগ্রাম 10 জাতীয় স্বাধীনতা পার্টি, মোহাম্মদ মিজানুর রহমান মিজু ঝিনাইদহ 2, জয়প্রকাশ নারায়ণ রক্ষিত চট্টগ্রাম 13, জাসদ সাধারণ সিরাজ, মোয়াজ্জেম হোসেন খান মজলিস মানিকগঞ্জ 3, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল বরিশাল 4, সার্বজনীন দল নূর মোহাম্মদ মনি শহীদপুর 1। জাতীয় পার্টির নাম আছে, নাম যেগুলো সেগুলির মধ্যে আমি সেগুলি এখন পড়ছি। ব্যারিস্টার ইসলাম মাহমুদ চট্টগ্রাম 5, ABM রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী 1, কাজী ফিরুজ রশিদ আসন এখনও নির্ধারণ করা হয়নি, তিনি নির্বাচন করবেন ঢাকার যে কোনো বা গোপালগঞ্জের যে কোনো আসন থেকে। মুজিবুল হক চন্নু কৃষ্ণগঞ্জ 3 সাবেক এমপি, নাসরিন জাহান রত্না বরিশাল 6 সাবেক এমপি, শফিক ইসলাম সেন্টু ঢাকা 3, লিয়াকত হোসেন খোকা নারায়ণগঞ্জ ঢাকা 13, শফিক ইসলাম সেন্টু ঢাকা 13, লিয়াকত হোসেন খোকা নারায়ণগঞ্জ 3 সাবেক এমপি, জহির ইসলাম জহির টাঙ্গাইল 7, মুস্তফা মাহমুদ জামালপুর 2, সৈয়দ দিদার বক সাতক্ষীরা 1 সাবেক এমপি, ফখরুল ইমাম ময়মনসিংহ 8 সাবেক এমপি, জিয়াউল হক মৃধা ব্রাহ্মণবাড়িয়া 2 সাবেক এমপি, অধ্যাপক নুরুল ইসলাম মিলন কুমিল্লা 8 সাবেক এমপি, নুরুল ইসলাম মুমহর বগুড়া 6 সাবেক এমপি, মেজর অব রানা মোহাম্মদ সোহেল নীলফামারী 3 সাবেক এমপি, পনিরুদ্দিন আহমদ কুড়িগ্রাম 2 সাবেক এমপি, নাজমা আক্তার ফেনী 1 সাবেক এমপি, সিরাজুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম 12 সাবেক এমপি, মোহাম্মদ নজরুল ইসলাম চট্টগ্রাম 7 সাবেক এমপি, আব্দুল সালাম চাকলাদার টাঙ্গাইল 5 অ্যাডভোকেট, ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ জামালপুর 4 সাবেক এমপি, সুলাইমান হোসেন চট্টগ্রাম 9, তপুর রায়হান ঢাকা 17, মোহাম্মদ জসিমউদ্দিন ভূঁইয়া নেত্রকোনা 3, সর্দার শাহজাহান পাবনা 1, মুবারক হোসেন আজাদ নোয়াখালী 4, ফখরুল হাসান শাহজাদা বরিশাল 3, মোহাম্মদ বেলাল হোসেন লক্ষ্মীপুর 1, আমানত হোসেন আমানত ঢাকা 16, জাহাঙ্গীর আলম পাঠান ঢাকা 14, শাহজামাল রানা ব্রাহ্মণবাড়িয়া 3, মতলুব হোসেন লিওন সাতক্ষীরা 2, মোহাম্মদ ইলিয়াসউদ্দিন শেরপুর 1, মোহাম্মদ আবু সালেক পঞ্চগড় 1, অ্যাডভোকেট সেরনিয়াবত সেকান্দর আলী বরিশাল 1, মোহাম্মদ রাজাউল রাজি স্বপন চৌধুরী ঠাকুরগাঁও 1, রাশেদুল ইসলাম নীলফামারী 4, নিগার সুলতানা রানী লালমনিরহাট 2, আব্দুল সালাম রংপুর 4, শফিকুল ইসলাম বাদশা মিয়া গাইবান্ধা 1, আওলাদ হোসেন জয়পুরহাট 1, বরুণ সরকার রাজশাহী 1, অধ্যাপক কামরুজ্জামান রাজশাহী 3, আসাদুজ্জামান রাজশাহী 5, মোহাম্মদ ইকবাল হোসেন রাজশাহী 6, আব্দুর রাজ্জাক সিরাজগঞ্জ 3, SM হাশেম রাজু সিরাজগঞ্জ 4, তরিকুল ইসলাম স্বাধীন পাবনা 6, সাজ্জাদ হোসেন সেনা কুষ্টিয়া 4, মোহাম্মদ শফিকুল ইসলাম যশোর 3, আব্দুল লতিফ রানা যশোর 6, সুমন ঘোষ মাগুরা 1, আলমগীর শিকদার মাগুরা 2, SM আল জুবায়ের বাগেরহাট 1, মইনুর হোসেন রাসেল বরগুনা 1, মোহাম্মদ মহসিন হাওলাদার পটুয়াখালী 2, মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার পটুয়াখালী 4, গাজী সোহেল কবির বরিশাল 4, MA কুদ্দুস খান ঝালকাঠি 2, ডক্টর সেলিনা খান ঝালকাঠি 1, সেকান্দর আলী মুকুল বাদশাহ পিরোজপুর 3, আব্দুল হালিম টাঙ্গাইল 3, মোহাম্মদ রেজাউল করিম টাঙ্গাইল 8, ইদি আমিন অ্যাপোলো ঢাকা 9, SM আমিনুল হক সেলিম ঢাকা 11, হাজি নাসিরুদ্দিন সরকার ঢাকা 12, অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ শরীয়তপুর 1, ওয়াহিদুর রহমান ওয়াহিদ শরীয়তপুর 2, মোহাম্মদ ওয়াসিম শরীয়তপুর 3, মুখলিসুর রহমান বস্তু জামালপুর 4, মোহাম্মদ ইলিয়াসউদ্দিন শেরপুর 1, জাহাঙ্গীর আহমদ ময়মনসিংহ 4, মোহাম্মদ আলমগীর হোসেন কুমিল্লা 3, HMN শফিকুর রহমান কুমিল্লা 11,
জাফর আহমদ রাজু ফেনী 2, ফজলে আলহী সোহাগ মিয়া নোয়াখালী 3, মোহাম্মদ শামসুল আলম কক্সবাজার 1, অ্যাডভোকেট মোহাম্মদ তারেক কক্সবাজার 3, সাইফুল ইসলাম স্বপন নোয়াখালী 5, অ্যাডভোকেট নাসিরউদ্দিন বাইজিদ নোয়াখালী 6, শেখ মোহাম্মদ ফাইজুল্লাহ স্বপন লক্ষ্মীপুর 2, জহির ইসলাম রাজা চট্টগ্রাম 2, এম এ সালাম চট্টগ্রাম 3, মোহাম্মদ নজরুল ইসলাম চট্টগ্রাম 7, এম এ মঞ্জুর মাস্টার কক্সবাজার 4, শেখ মোহাম্মদ আলী ঢাকা 18। এই কি নাম আছে কেউ? নামটা দেন। না আছে আছে বলেন, নামটা বলেন। 39 140 হবে। কত? ঢাকা। আলহাজ এম এ ইউসুফ আহ্বায়ক, বাংলাদেশ শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী ঐক্য জোট, তিনি ঢাকা 8 এনডিএফের পক্ষ থেকে প্রার্থী। আশরাফুল ইসলাম, আমাদের আশরাফুল ইসলাম সাবেক ছাত্রনেতা, জাতীয় ছাত্র সমাজের সাবেক সাধারণ সম্পাদক, চাঁদপুর 2 থেকে তিনি আমাদের প্রার্থী। দিলীপ কুমার দাশগুপ্ত চেয়ারম্যান, বাংলাদেশ মাইনরিটি ইউনাইটেড ফ্রন্ট, ঢাকা 20 থেকে। আমাদের এইটাই চূড়ান্ত না, আর আমাদের শাহিদুর রহমান টেপা, তিনি গোপালগঞ্জ 1, 2 এবং 3 থেকে প্রার্থী। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মুজিবুর রহমান মুজিবুল হক চন্দ্র ভাইকে আমাদের আজকের কাঙ্ক্ষিত প্রার্থী ঘোষণার জন্য। এই পর্যায়ে ইতিমধ্যেই আমাদের জোটে জয়েন করেছেন জনাব আব্দুল হক গরমি, অ্যাডভোকেট। ধন্যবাদ আপনাকে যে আমাদের এনডিএফে জয়েন করার জন্য। বরিশাল 2 আসন থেকে উনি নির্বাচন করবেন। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এনডিএফে এ পর্যন্ত যারা আবেদন করেছেন বা বিভিন্নভাবে যোগাযোগ করছেন প্রায় 1000 প্রার্থী। তার মধ্যে যাচাই বাছাইয়ের প্রক্রিয়া চলছে এবং এর মধ্যে কিছুটা আজকে ঘোষণা হলো, বাকিটা আমরা খুব শীঘ্রই 300 আসনেই প্রার্থী ঘোষণা করা হবে। ধন্যবাদ। এই পর্যায়ে আজকের এই অনুষ্ঠানে আমাদের বক্তব্য প্রদান করবেন এই সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গে এবং জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের নেতা এবং এনডিএফ এর সম্মানিত প্রধান উপদেষ্টা এবং জাতীয় পার্টি জেপির মাননীয় চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন মন্ত্রী সাহেব, সাবেক মন্ত্রী জনাব আনোয়ার হোসেন মন্ত্রী সাহেব। বাসায় দেখা করেন সত্তর ভাই আচ্ছা সুবিধা বলছি আইনে টাইনে নিয়ে হয় আমরা তো মোড়া কথা আসসালামু আলাইকুম। আমরা আসন্ন নির্বাচনে যারা অংশগ্রহণ করব বলে চিন্তা করছি তারা এখানে সমাবেত হয়েছে, কিন্তু যারা আমাদেরকে এই ফ্রন্টে যারা উদ্যোক্তা তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম আমাদের নির্বাচন আসতে বলছে কে? নির্বাচন কমিশন সবাই তো ডাকলো, মুখতে ডাকে নাই, কারণ নিজেরা নিজেরা নির্বাচন করতেছি, তাই না? নাকি করিউল হাজার করি, তাহলে আমরা নিজেরা নিজেরা নির্বাচন করব। তো প্রথমেই একটা গণ্ডগোল আছে বলে মনে হচ্ছে। সে যাই হোক, দেশে নির্বাচন হবেই। কখন হবে যারা ব্যবস্থাপনা আছেন
তা সেটা নির্ধারণ করবেন। ব্যবস্থাপনায় কারা আছেন? 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কে? যারা আমার মুখ চেনে না, তারা আছে ব্যবস্থাপনায়। তো যাই হোক, নির্বাচনী এলাকায় আমাদের কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়। 2টা দল বিশেষত বললেই আমাদের কর্মীদের গ্রেপ্তার করা হয়। তো এর আগেও এই ধরনের অভিজ্ঞতা আমাদের হয়েছিল। এগুলোকে প্রতিহত করতে আমরা জানি, কিন্তু সেখানে আইন শৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভাবনা থাকবে। সেজন্য এমন কোনো অবস্থার সৃষ্টি করতে নাই যেখানে যান বাঁচাবার জন্য প্রতিরোধ করে তুলতে হয়। সে যাই হোক, আমরা এখানে সমাবেত হয়েছি নির্বাচন অংশগ্রহণ করার মতো যদি পরিবেশ থাকে, পরিবেশ সৃষ্টি করা হয়, এবং যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা বা মামলা তো সবই মিথ্যা, মামলা সব মিথ্যা না? ও ব্যারিস্টার সাহেব, মামলা সব মিথ্যা না? সময়ের ব্যাপার মাত্র। যাদের যাবজ্জীবন জেল হয়েছে তারা এখন মুখনিত হয়ে গেছে, তাই না? কে ঠিক হয়েছে? বুঝছেন? ঠিক হয়েছে? তাহলে মামলা যারা খায় তারা পরবর্তীকালে দেশ এবং জাতির নেতা হয়, তারা পুনরায় ক্ষমতায় আসেন, তারা পুনরায় দেশবাসীকে উপদেশ দেন। তো এই অবস্থার ভিত্তিতে আমাদের জীবন কেটে গেছে এবং আগামীতে পরিবর্তন হবে তার কোনো লক্ষণ আমরা দেখছি না, বরঞ্চ অবনতি হওয়ার সুনির্দিষ্ট সংকেত আমরা পাচ্ছি। তো যাই হোক, আমরা রাজনীতিতে, নির্বাচনমুখী রাজনীতিতে বিশ্বাস করি, উদার গণতন্ত্রে বিশ্বাস করি। সেই জন্য নির্বাচন বয়কটের কথা আমরা চিন্তা করি না, কিন্তু নির্বাচন বয়কটের অবস্থা যদি আমাদের চাপিয়ে দেওয়া হয় তাহলে আমাদের কোনো উপায় নাই। যেমন আমি পূর্বে বলেছি, সবার সাথে নির্বাচন হারা কি মনে করে বাংলাদেশটারে? হ্যাঁ, কি মনে করে? ইলেকশন কমিশনের চেয়ারম্যান সবাই ডাকছে, আমার মুখটা নাই কেন? রাস্তাঘাটে চলবেন না? আমরা দেখছি তো, যখন যারা ক্ষমতায় থাকে তারা সবচেয়ে শক্তিশালী দল। গুরু দায়িত্ব আমাদের উপরে অর্পিত হয়েছে, সেটা সুষ্ঠুভাবে পালন করা দরকার। নির্বাচন আমরা সমালোচনা করব, তারা আবার আমাদেরকে বলবে কি, বেটা তোদের নির্বাচন দেখি নাই? কে? ওই ব্যারিস্টার, আমাদের এই ব্যারিস্টার সাহেব গেছিল কক্সবাজার, সে আর সালাউদ্দিন কাদের চৌধুরী, সেই নির্বাচনটা আমরা দেখছি। ওদের আসেন, নিজেদেরকে আমরা সমালোচনা করি, আমরা এটা শুদ্ধ করি, একটা পরিবেশ সৃষ্টি করি যাতে দেশের মানুষ সুখে শান্তিতে নির্ভয়ে জীবনযাপন করতে পারে। সবাই কিন্তু আপনাদের পিছনে এই লাড্ডু খাওয়ার জন্য ঘোরে না, কিন্তু সাধারণ মানুষ, 18 কোটি মানুষ, তারা কি চায়? নির্ভয় জীবনযাপন করতে চায়। এখন আমার নির্বাচনী এলাকায় যান, কর্মীরা তো আছে, কর্মীরা আছে, সমর্থক আছে, তাদের একটাই চিন্তা যে আপনার লোকে যদি আমি হাঁটি, কালকে তো আমাকে অ্যারেস্ট করে ধরা হবে, এইটার নিশ্চয়তা দেন, বাকিটা আমরা দেখবো। তা আমি কী করে নিশ্চয়তা দেবো? কারণ আমি তো ক্ষমতা নাই। যখন ক্ষমতায় ছিলাম তখন নিশ্চয়তা দিতে পারতাম, এবং যারা আমাদের বিরোধিতা করতো, যারা আমাদের প্রতিদ্বন্দ্বী ছিল, তাদেরকে আমরা গৃহ ছাড়া লক্ষ্যে যারা করতে পারতাম। এত শক্তিশালী ছিলাম যে ক্ষমতায় নামে আসলাম আর ক্ষমতা নেই। এটা আমার দলের ক্ষেত্রে প্রযোজ্য, অন্য অন্য বড় বড় দলের ক্ষেত্রে প্রযোজ্য। আসতেছে খালি,
কি বললে আর কি বিপদে পড়বো? আমি তো বিপদে পড়বো না, আপনারা বিপদে পড়বেন। কি হয়েছে স্যার, আপনি ডিফেন্ড করবেন তো বিনা পয়সায়? সেই জন্য বলে আসেন, দেশটাকে গড়ি, আসেন একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করি। কার কাছে নির্বাচন চাবো? এরা কারা? আপনারা চেনেন? আমি তো চিনি না। আপনারা চেনেন? কারা এসা কি কইতেছে? বাস চলেছে নির্বাচন সুষ্ঠু করার, শান্তিপূর্ণ কি না উৎসব মুখর করার। এটা আমেরিকা দেখা, পশ্চিমা দেশে দেখা যায়। আমি এসে বান্ডারি থেকে, আমার দেখায় বাসের নির্বাচন। দেখলাম, ভালোই লাগলো, নতুন নতুন জিনিস শিখলাম। নির্বাচন হচ্ছে, কার নির্বাচন হচ্ছে? এমপি নির্বাচন না, এমনি আর কি আছে সংস্কারের হ্যাঁ, তাহলে ভোট কেন্দ্রে যারা যাবে তারা 2টা ভোট দেবে। কিন্তু মানে আমাদের দেশের মানুষ এমনিতে মাথা খারাপ থাকে, অভাব অনটন অশান্তি। এখন নির্বাচন কেন্দ্রে যায় কি অবস্থা পড়বে আল্লাহ আমি জানি। কারণ তারা একটা ব্যালট পেপার দিতে পারতো না ঠিক মতো, এখন 2টা দেবে। ওটা সময় বাড়াই দিয়েছে আধা ঘন্টা। এটা আবার কি? হ্যাঁ, বাড়াচ্ছেন না? যাই হোক, নির্বাচন হবে, নির্বাচন হলে আমরা অংশগ্রহণ করব। যদি আমাদের নির্বাচন করতে দেয়, এই মুহূর্তে কিন্তু আমরা দাওয়াত পাইনি। 2-3টাকে জায়গা দাওয়াত করছে, তারপরে বলছে যার ইচ্ছা আসো, যার ইচ্ছা আইসো না। এই তেমন তো অবস্থা। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা এবং উপস্থিত নেতৃবৃন্দ, আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে। এই পর্যায়ে আমাদের গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সম্মানিত চেয়ারম্যান, সভাপতি এবং জাতীয় পার্টির সম্মানিত চেয়ারম্যান জনাব ব্যারিস্টার আনিসুর মাহমুদ। আমি আমাদের আজকে সবার সভাপতি বক্তব্য রাখবেন। আমি একটা নাম আপনার সামনে বলেছিলাম, প্রার্থী হিসেবে ঢাকার 17 তপু রায়হান। তার একটা পরিচয় আছে, এই জন্য আমি আবার আসছি। তপু রায়হান হলেন আমাদের মুক্তিযুদ্ধের একজন দেশপ্রেমী মুক্তিযোদ্ধা, যিনি স্টপ জেনোসাইড ছবি তৈরি করেছিলেন, যিনি দেশ স্বাধীন হওয়ার পরে মিরপুরে শরৎ শিকার হয়ে শহীদ হয়েছিলেন। সেই শহীদ জহির রায়হানের সন্তান তপু রায়হান আমাদের পক্ষ থেকে ঢাকা 17 আসন নির্বাচন করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ থেকে যারা নির্বাচন করবেন তাদের নাম ঘোষণার এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের প্রধান, এই ফ্রন্টের প্রধান উপদেষ্টা জনাব আনোয়ার হোসেন মঞ্জু, প্রধান মুখপাত্র আমাদের জনাব রুহুল আমিন হাওলাদার, প্রধান সমন্বয়ক গোলাম সরোয়ার মিলন, আমার জাতীয় পার্টির আমার প্রেসিডিয়ামের সদস্যবৃন্দ, কো চেয়ারম্যানবৃন্দ, শরিক দলগুলোর সম্মানিত সভাপতি ও মহাসচিববৃন্দ, উপস্থিত জাতীয় পার্টি এবং শরিক দলগুলোর নেতৃবৃন্দ, উপস্থিত
আমার সহকর্মীবৃন্দ, বিশেষ করে আজকে উপস্থিত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ, সকলে আমার সালাম গ্রহণ। আজকে ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমাদের যারা প্রার্থী আছেন তাদের নাম কিছুটা ঘোষণা করা হয়েছে, ভবিষ্যতে আরও ঘোষণা করা হবে। আমি আমার বক্তব্যের প্রারম্ভে জনাব হাদি তার আত্মার মাগফিরাত কামনা করছি। তিনি আজকে আমাদের জাতির যে আশা আকাঙ্ক্ষা তার একটা প্রতীক হিসাবে আবির্ভূত হয়েছে। আমাদের জাতীয় জীবনে অনেকবার অনেক ঘটনা ঘটেছে, আর আমরা প্রত্যেকেই বলেছি আমাদের নতুন আশা আকাঙ্ক্ষার কথা, কিন্তু সেই আশা আকাঙ্ক্ষা কখনোই আমরা সম্পূর্ণভাবে পূরণ হতে দেখি। স্বাধীনতা যুদ্ধে যখন লোক ঝাঁপিয়ে পড়েছিল তখনও অনেক আইকন হয়েছিল, পরে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তি তাদের জীবন দিয়েছেন। এই জাতীয় জীবনে পরিবর্তন হয়, কিন্তু সেই পরিবর্তনগুলো আমরা 50 বছর সম্পূর্ণভাবে পাইনি, সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই কথা বলতে আমি রাজি। কারণ এই দেশের 70 দশকে আমাদের পার ক্যাপিটা ইনকাম ছিল মাত্র $200। আজকে 2025-এ দাঁড়িয়ে আমাদের সেই পার ক্যাপিটা জিডিপি দাঁড়িয়েছে প্রায় $2,800। 200 থেকে 2,800, এই কথাটা আমি এই পর্যন্ত বলছি যে আমাদের সব কিছু ব্যর্থ হয়েছে, সেটা আমি বলছি। আমরা অর্থনৈতিক অগ্রগতি আমাদের হয়েছে, অর্থনৈতিক অগ্রগতি হয়েছে। আজকে ভারতের চেয়ে আমাদের পার ক্যাপিটা ইনকাম বেশি। আমরা মার খেয়েছি কোথায়? মার খেয়েছি অর্থনৈতিক ম্যানেজমেন্ট। আমরা মার খেয়েছি সবচেয়ে বেশি আমাদের মানবাধিকার যে ইন্ডেক্স, সেখানে আমাদের রাজনৈতিক যে ম্যানেজমেন্ট, পলিটিক্যাল ম্যানেজমেন্ট আমরা সুষ্ঠু ইলেকশন করতে পারি, সুষ্ঠু নির্বাচন করতে পারি, এবং আমরা যারা একসময় ক্ষমতা ছিলাম বা যারা ক্ষমতায় আছেন সকলে মনে করেন যে অর্থনৈতিক উন্নয়ন হলেই সব কিছুর সমাধান হয়ে, সেইটা যদি হতো তাহলে আমেরিকার যুক্তরাষ্ট্রে এত সমস্যা হতো না, রাজনৈতিক সমস্যা। আজকে ইউরোপের রাজনৈতিক সমস্যা, সময় সময় সেখানেও হরতাল হচ্ছে, সেখানেও মানুষ দাবি দাওয়া নিয়ে নামছে। সুতরাং আমাদের আজকে যেই জিনিসটা সবচেয়ে বড় দরকার সেটা হচ্ছে পলিটিক্যাল ম্যানেজমেন্ট। আমাদের ইলেকশনে, আমাদের গভর্নেন্স, আমাদের এই কি বলে যে কারাপশন, দুর্নীতি, এগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি। এখানেই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যাপার। মানুষের জীবনমান বেড়েছে, কিন্তু তার আরেকটা দিক মানবাধিকার। আমার ভোট আমি দেব, আমার সরকার আমি নির্বাচন করব, এই জিনিসটা আমরা সঠিকভাবে করতে পারি। এবং আমরা পার্টি হিসাবে এই ভুলের জন্য জাতির কাছে
আমি অনেকবার ক্ষমা চেয়েছি, আজকেও আমার ক্ষমা চাচ্ছি। জুলাই আন্দোলনের পরে আমরা মনে করেছিলাম এই জায়গাটার উপর আমরা সবচেয়ে বেশি জোর দেব। কিভাবে একটা নির্ভুল ইলেকশন করব, কিভাবে একটা স্বচ্ছ ইলেকশন করব, কিভাবে মানুষের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন, সর্বোপরি একটা নিরপেক্ষ নির্বাচন। আমরা কি আজকে 1400 বলেন 1800 বলেন যে মানুষগুলো তাদের জান দিয়েছে, যে ছাত্র জনতা জান দিয়েছে, তার বিপরীতে কি আমরা কিছু করতে পেরেছি? সত্যিকার অর্থে আমাদের রাজনৈতিক যে ম্যানেজমেন্ট, সেটাকে আমরা করতে পেরেছি? আজকে আপনার শিডিউল ঘোষণা হয়ে গেছে, আমার কথা বাদ দিলাম, আপনাদের কথা বাদ দিলাম, টেলিভিশনের যে টক শো গুলো হয় সেখানে কি প্রথম প্রশ্নটাই হচ্ছে ইলেকশন হবে কি। শিডিউল ঘোষণা হয়ে গেছে আর টক শোতে কথা হচ্ছে কি যে নির্বাচন হবে কি। এই অবস্থায় একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে কেন? মানুষের মনে সন্দেহ। আনোয়ার হোসেন মঞ্জু সাহেব একটু আগে বলেছেন 3টা পার্টিকে ডেকে ওনারা সবকিছু ঠিক করবে। কারা এই 3টা পার্টি? বাংলাদেশ, আমরাও তো 10 বছরে দেশ শাসন করেছি। অনেক ক্রিটিসিজম হতে পারে আমরা কিভাবে ক্ষমতায় এসেছি, সকলেই কিন্তু একইভাবে ক্ষমতায় এসেছে। এই 50 বছরে যারা ক্ষমতায় এসছে সকলে একইভাবে এসছে। প্রত্যেকটা 3টা নির্বাচন ছাড়া প্রত্যেকটা নির্বাচনে প্রশ্নবিদ্ধ। আজকে সত্য কথাগুলো যদি অস্বীকার করি তাহলে কিন্তু আমরা আমাদের ভুল শুধরাতে পারি। আমাদের ভুল শুধরাতে হলে আমরা কি ভুল করেছি সেটাকে ঠিক করতে হবে। আজকে আপনার নির্বাচনের কথা বলছি, আপনারা বুকে হাত দিয়ে বলেন নির্বাচন কমিশনের কমিশনারদের আমি বলব, আপনারা বুকে হাত দিয়ে বলেন আপনি যদি আজকে সেই নির্বাচন কমিশনে না বসতেন, আজকে অন্যদিকে থাকতেন, আপনি কি বলতেন যে নির্বাচনের জন্য আপনি লেভেল প্লেইং ফিল্ড করতে পেরেছেন? করতে পারেন। আজকে আমরা কি চেয়েছি? আমি আজকে 3 মাস ধরে আমাদের কাউন্সিলের পর থেকে, জাতীয় পার্টির কাউন্সিলের পর থেকে আমি সমানে বলে গেছি একটি কথা, যে আইন শৃঙ্খলা ঠিক করে, আইন শৃঙ্খলা ঠিক করে। আজকে কি হয়েছে? আজকে আইন শৃঙ্খলা ঠিক হয়, উন্নতি হয়নি, বরঞ্চ অবনতি হয়েছে। যার জন্য আজকে হাদির মতো একজন দেশপ্রেমিককে তার জীবন দিতে হয়েছে। আজকে হাতি আর এই নির্বাচনে থাকবে। প্রথম আলো আপনার ছায়ানট, উদিচি, এগুলোকে আঘাত করা, এগুলো কেউ যদি মনে করে হঠাৎ মব দিয়ে আঘাত করেছে, সেটা হতে পারে না। এগুলো এই 2টা পত্রিকা আমাদের মিডিয়াকে রিপ্রেজেন্ট করে। উদিচি এবং ছায়ানট তারা আপনার সাথে, আপনার সেই কালচারের সাথে একমত না হতে পারে, কিন্তু আপনি তো সেটা পুড়িয়ে দিতে পারেন না। আমি বলছি না ছায়ানট বা উদিচি যে কাজ করে সেই কাজে আপনাকে বিশ্বাস করতে, কিন্তু আপনি তো সেটা গলা টিপে ধরতে পারবেন না।
জুলাই আন্দোলন আমি বলবো হয়েছিল এই জন্য যাতে প্রতিটি মানুষ তার অধিকার প্রয়োগ করতে পারে, সে যা চিন্তা করে সেটা বলতে পারে, যে কথা বলতে চায় সেই কথা বলার অধিকার তার আছে। এটাই ছিল জুলাই আন্দোলন। আমরা জুলাই আন্দোলনের কথা বলছি, আর যে নির্বাচন আমরা করতে যাচ্ছি তা কি একই? মোটেই না। আপনারা লেভেল প্লেইং ফিল্ড করছেন না, আপনারা আইন শৃঙ্খলার কোন উন্নতি করছেন। আপনারা চান আমরা অস্ত্র নিয়ে আমার জনগণের কাছে যাই ভোট চাইবেন তো। কি করে এই কথা বলতে পারে? আপনি কেন সেই পরিস্থিতি সৃষ্টি করবেন না যেখানে আমাকে বন্দুক নিয়ে আমার লোকদের কাছে ভোট চাইতে যেতে হবে? আপনি একটু বদলানো উচিত। আপনি বলা উচিত ছিল যে আমি পরিবর্তন করে দেব যাতে আপনারা নিশ্চিন্তে আপনারা আপনাদের ভোটারদের কাছে যেতে পারেন। আপনি কি বলছেন? আপনি বলছেন আমি এগুলো পারবো না। আপনারা আপনাদের নিরাপত্তার বন্দোবস্ত করেন। আপনারা পকেটে বন্দুক নিয়ে যান, রিভলভার নিয়ে যান, অস্ত্র শস্ত্র নিয়ে যান এবং আপনার ভোটারের কাছে ভোট চান। এই ভোট কি জুলাই আন্দোলনের ফসল? এই ভোট কি জুলাই আন্দোলনের ফসল আমরা দেখছি? কখনোই না, কখনোই না। আমরা 1990 সাল আমরা ক্ষমতা ছেড়েছিলাম, সেদিনও আমরা এমন ভাবে ছেড়েছিলাম যাতে কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে রাইজ না। মওদুদ সাহেব রিজাইন করে ভাইস প্রেসিডেন্টে আপনার চিফ জাস্টিস করা হয়েছে। তারপরে এরশাদ সাহেব রিজাইন করে মওদুদ সাহেব চিফ জাস্টিসকে সরকার প্রধান করা হয়েছিল, প্রেসিডেন্ট করা হয়েছে। আমরা একটা কনস্টিটিউশনাল পরিবর্তন করে দিয়েছিলাম। সেই অবস্থাতে মাত্র 3 মাসের মাথায় জাস্টিস শাহাবুদ্দিন একটা নির্বাচন দিয়েছিল, যে নির্বাচন গ্রহণযোগ্য, যদিও সেই নির্বাচনে আমাদেরকে নির্বাচন করতে দেওয়া হচ্ছিল জনগণের কারণে। সেদিন এরশাদ সাহেবকে নির্বাচন করতে দেওয়ার জন্য বাধ্য করা হয়েছিল এবং আমরা সেদিন সেখানে 35টা সিট পেয়েছি। আমরা সেই অবস্থাতে নির্বাচন করেছি, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা নির্বাচনে বিশ্বাস করি এবং সেই ধারায় আমরা প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করার চেষ্টা করি। সেদিনও আমাদের জন্য নির্বাচন, কারণ আমাদের অনেককেই সেদিন জেলে নেওয়া হয়েছে। কিসের জন্য? কোনো অন্যায়ের জন্য, কোনো চুরির জন্য, কোনো দুর্নীতির জন্য আমাদের নেওয়া হয়েছিল, যে আমাদের প্রোটেকশনের জন্য। আমরা সেই প্রোটেকশন চাইনি, কিন্তু আমাদের প্রোটেকশনের জন্য সেদিন নেওয়া হয়েছে। কেন? যাতে আমরা নির্বাচন করতে না। তারপরেও জাতীয় পার্টি সেদিন নির্বাচন, কারণ নির্বাচনে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি নির্বাচনে যেতে হবে। নির্বাচনে একমাত্র পথ যার মাধ্যমে সরকার গঠন করতে হবে এবং যার মাধ্যমে সরকার পরিবর্তন হবে। আজকে সেটা আমরা করেছি বলে আমরা সহযোগী, আমরা অপরাধী, আমাদেরকে নির্বাচন করতে দেওয়া যায়। আপনারা অনেক ডায়ালগ করেছেন, নির্বাচন কমিশন, সরকার আমাদেরকে ডাকে। জাতীয় পার্টির অপরাধটা কি ছিল? যেহেতু আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি, আজকে আনোয়ার হোসেন মঞ্জুর সাহেব বলে গেছেন আমরা নির্বাচনে যাচ্ছি
নির্লজ্জের মতো। আমাদেরকে কেউ ডাকেনি, আমাদেরকে কেউ বলেনি, তারপরেও আমরা নির্বাচনে যাচ্ছি। কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা নির্বাচনে বিশ্বাস করি। আমরা এই দেশ যাতে স্বাধীন থাকে, কারণ সরকার যদি শক্ত না, তাহলে এই দেশে যে সার্বভৌমত্বের কথা বলছি, সেই সার্বভৌমত্ব আপনারা রক্ষা করতে পারবেন। কথায় অনেক কিছু বলা যায়, কিন্তু আপনাকে এই দেশকে শক্তিশালী করতে হলে আপনার গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে, এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে আপনার নির্বাচনকে আপনার গ্রহণযোগ্য করতে হবে মানুষের কাছে। সুতরাং আপনারা এই জিনিসটা আমি সরকারকে আবেদন করব, এখনো সময় আছে। আমরা নির্বাচনে যেতে চাই, কিন্তু আমার হাতে শিকল পরিয়ে, আমার পায়ে শিকল পরিয়ে আপনি আমাকে নির্বাচনে যদি যেতে বলেন, সেটা আমার জন্য সম্ভব হবে না। সেটা আমার জন্য সম্ভব হবে না। আমি মুক্ত হতে চাই, আমি মুক্ত হয়ে আমার এলাকায় যেতে চাই। আপনাদের এই মবক কেসে আপনারা বন্ধ করুন। আজকে দুঃখের সাথে বলতে হয়, অনেক সরকারের পদধারী মানুষ বলেছে মব কালচার ঠিক আছে। সেই জন্যই আজকে মব যে এই প্রথম আলোকে আক্রমণ করেছে, এই ডেইলি স্টারকে আক্রমণ করেছে, উদীচীকে আক্রমণ করেছে, ছায়ানটকে আক্রমণ। আপনাদের উস্কানিতে আপনারা খুঁজেন লোক কারা উস্কানি দিচ্ছে। এর মধ্যে যদি না করেন, আমি বলবো আপনারা যারা এই নির্বাচন অনুষ্ঠিত করছেন, তারা জুলাই আন্দোলনের সাথে বেইমানি করবে, হাদির রক্তের বেইমানি করবে, হাদির জীবনের সাথে বেইমানি করবে। আপনারা মনে করেন না অন্যরা বেইমানি। সুতরাং চলুন আমরা প্রস্তুত হই নির্বাচনের জন্য। আমরা আগামীতে দেখব কি হয়, তার উপর আমরা আমাদের সিদ্ধান্ত নিব। আমরা নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে আছি। শেষ পর্যন্ত আমরা নির্বাচন করতে পারবো কিনা, সেটা আমরা আপনাদেরকে সিদ্ধান্ত নেব। আপনাদের আবারও সকলকে ধন্যবাদ এখানে অপেক্ষা করার জন্য, আসার জন্য, এবং বিশেষ করে মিডিয়া, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। সুজনদেরকে অনুরোধ করব, সাংবাদিক ভাইদেরকে নিয়ে পাশের রুমে বসার ব্যবস্থা আছে, বা এখানেই বসার ব্যবস্থা, তার আগে বসুন। সম্মানিত উপস্থিতি, আপনারা হলে অবস্থান করবেন। এখান থেকে আমাদের আপ্যায়নের ব্যবস্থা আছে। সাংবাদিক ভাইরা আপনাদের নির্ধারিত আসনে বসে দুপুরের খাবার গ্রহণ করুন। 10 মিনিট পরে।